হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস নার্সিং একাডেমি। আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কোষের গঠন ও কাজ। আমরা সবাই জানি যে আমাদের শরীর কি দিয়ে তৈরি, আমাদের সমস্ত জীবের দেহ কি দিয়ে তৈরি হয়, কিছু কোষ দিয়ে। আমরা সবাই জানি এটা। কোষ সম্পর্কে প্রথমেই জেনে নিই, কোষ সম্পর্কে আলোচনাটাকে কি বলে, সেটাকে বলা হয় হচ্ছে সাইটোলজি। এই যে সাইটোলজি হচ্ছে কোষ সম্পর্কিত আলোচনা। এবার আমরা কিছু কোষের সম্পর্কিত যে ইতিহাস সেটা একটু জেনে নিই, যে কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছিলেন। এফ.পি. জ্যানসেন আর জেড জ্যানসেন তারা হচ্ছে 1590 সালে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। ঠিক আছে, ওনারা দুজন ছিল হচ্ছে চশমা বিক্রেতা। তো ওনারা দেখলেন যে চশমার সাহায্যে কোনো জিনিস যেটা আমরা খালি চোখে ছোট দেখছি সেটা বড় দেখাচ্ছে। ব্যাপারটা কি? তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে এটার উপর বেস করে ওনারা আবিষ্কার করেছিলেন হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তারপরে কি হলো, 1665 সালে রবার্ট হুক এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রকে কাজ সাহায্যে আবিষ্কার করেছিলেন কি কোষ। উনি কি ব্যবহার করেছিলেন? উনি হচ্ছে মৃত কর্ক কোষ, গাছের যে ছাল, গাছের ছালের যে বাইরের অংশটা, মৃত যে ছালটা, সেটা হচ্ছে মৃত কোষ। সেটাকে বলা হচ্ছে মৃত কর্ক কোষ। এটা অনেকটা এরকম দেখতে হয়, এই যে এটা অনেকটা এরকম দেখতে। এর বাইরে কি রয়েছে? এর বাইরে হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর বা হচ্ছে কি সেল ওয়াল। আর এই যে ফাঁকা অংশটা, এটাকে বলা হয়, নাম দিয়েছিলেন হচ্ছে কম্পার্টমেন্ট। কি বলেছিলেন? কম্পার্টমেন্ট। আচ্ছা, এই স্ট্রাকচারটা এটা কিসের মতো দেখতে? এই স্ট্রাকচারটা তোমাদের কি মনে হয় এটা কিসের মতো দেখতে? এই স্ট্রাকচারটা হচ্ছে মৌমাছির মৌচাকের মতো দেখতে। মৌচাকের মতো দেখতে আর এখানে কি হয়েছিল হচ্ছে মৃত কর্ক কোষ। কিসের উপর কাজ করেছিলেন উনি? মৃত কর্ক কোষ। এটা হচ্ছে কম্পার্টমেন্ট বলা হয়। দেখ, এরপরে এখান থেকে একটা টার্ম আসে যেটা হচ্ছে সেলুলাক। এটাকে বলা হচ্ছে সেলুলাক। এর থেকে আসে হচ্ছে সেল কথাটা বা কোষ। এখান থেকে হচ্ছে সেল কথাটা আসে, এটা হচ্ছে কোষ। এটা কি? এটা হচ্ছে মৃত কর্ক কোষ। ওখানে বলেছে মৃত কর্ক কোষ। তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসে যে কোষকে আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে রবার্ট হুক। আর হচ্ছে যে কোষ প্রাচীরকে আবিষ্কার করেছিলেন সেটাও হচ্ছে কি রবার্ট হুক। এরপরে আরেকটা জিনিস দেখো, যে ফাদার অফ সাইটোলজি কাকে বলছে? তাহলে সেটা হচ্ছে রবার্ট হুক। ফাদার অফ সাইটোলজি সেটা কাকে বলা হচ্ছে? রবার্ট হুক। রবার্ট হুককে বলা হয়। এরপরে দেখো আরেকজন বিজ্ঞানী আসেন, তার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহফ। উনি কি করেছিলেন? উনি হচ্ছে, এটা তো মৃত কর্ক কোষ, মৃত কোষের ওপর কাজ করেছিলেন, আর এটা কি সজীব কোষের ওপর কাজ করেছিলেন। এটা কি নাম? অ্যান্টনি ভন লিউয়েনহফ। উনি হচ্ছে সজীব কোষের ওপর কাজ করেছিলেন। সজীব কোষ তাহলে কিরকম দেখতে হয় আমরা একটু দেখে নিই। সজীব কোষের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে কোষ পর্দা, এটা হচ্ছে কোষ পর্দা। এর ভেতরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। এই যে হচ্ছে সাইটোপ্লাজম। এটা আসছে না, এগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর এখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে মিলে হচ্ছে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে মিলে প্লাস নিউক্লিয়াস, এদেরকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম।
এদেরকে কি বলছি আমরা? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। দেখেন এটা। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে কোষতত্ত্ব বা সেল থিওরি। এখানে হচ্ছে দুজন বিজ্ঞানীর নাম আছে, একজন হচ্ছে স্লেডেন, একজন হচ্ছে সোয়ান। কোন এক পরীক্ষায় এসেছিল যে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, এই অপশনটা স্লেডেন হচ্ছে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, কোন দেশে উনি, এই কোশ্চেনটা এটা থেকে কোশ্চেন এসেছিল, জার্মান উদ্ভিদ বিজ্ঞানী। আর সোয়ান হচ্ছেন জার্মান প্রাণী বিজ্ঞানী, জার্মান প্রাণী বিজ্ঞানী। ওনারা কি বলেছিলেন কোষবাদ তত্ত্বে? কোষবাদ তত্ত্ব অনুযায়ী ওনারা বলেছিলেন যে আমাদের যে জীব, বিভিন্ন যে জীবেরা, এদের দেহ হচ্ছে কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি, সেল, যেটা দিয়ে হচ্ছে পুরো জীব দেহটা তৈরি হয়। আর কি, এই যে কোষের মধ্যে, কোষ হচ্ছে এই আমাদের যে যাবতীয় আমরা কাজ করছি সেই পুরো জৈবনিক কার্যটা আমরা হচ্ছে কোথায় সম্পন্ন হয়? কোষের, আমাদের কোষের মধ্যে সম্পন্ন হয় পুরো জৈবনিক কার্যকলাপটা। তাই জন্য কোষকে বলা যাচ্ছে জীবের কার্যগত একক। আর যেহেতু পুরো জীবদেহ কোষ দিয়ে তৈরি হয়, তাই জন্য আমরা মানে হচ্ছে পুরো কোষকে কি বলা হয়? জীবের গঠনগত একক। ওনারা এই দুটো কথাই বলেছিলেন, জীবের গঠনগত এককে কোষ বলে আর কার্যগত কোষকে জীবের কার্যগত একক বলে। কিন্তু ওনারা এখান থেকে, এই তত্ত্ব থেকে এটা ব্যাখ্যা করা যাচ্ছে না যে একটা কোষ থেকে আরেকটা কোষ কি করে তৈরি হচ্ছে। যে আমাদের এত বড় জীবদেহ, হিস্ট্রিতে একটা সিঙ্গেল সেল থেকে না, একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা তৈরি হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোষের সংখ্যা যা ছিল, আমরা যখন বড় হয়েছি তখন আমাদের কোষের সংখ্যাও নিশ্চয়ই বেড়েছে। এই কোষগুলো বাড়ছে কিভাবে, এইটা এই কোষতত্ত্বতে ছিল না। এরপরে যেটা এলো আধুনিক কোষতত্ত্ব। এটা কি বলেছিলেন? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে রুডলফ ভিরচাও। উনি এখান থেকে ব্যাখ্যা করেছিলেন যে একটা কোষ থেকে আরো অনেকগুলো কোষ কিভাবে তৈরি হচ্ছে। সেটাকে বলা হচ্ছে ওমনিসেলুলার ইসেলুলার। এই তত্ত্বটার নাম হচ্ছে ওমনিসেলুলার ইসেলুলার। এই তত্ত্ব অনুযায়ী কি বলা হয়েছে? এই তত্ত্ব অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী মাতৃকোষ থেকে তৈরি হয়েছে। এই তত্ত্বটাকে বলা হচ্ছে ওমনিসেলুলার ইসেলুলার। তাহলে আমরা লিখে ফেলছি, প্রতিটি কোষ তার পূর্ববর্তী মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে। জিনিসটা কিরকম হয়? একটা সিঙ্গেল সেল, শুরুর দিকে একটা সিঙ্গেল সেল ছিল, এর থেকে এরকম দুটো কোষ তৈরি হচ্ছে, আবার এর থেকে এরকম দুটো কোষ তৈরি হচ্ছে। তাহলে দেখো, ছিল হচ্ছে একটা কোষ, এখান থেকে তৈরি হয়ে গেল হচ্ছে চারটে কোষ। এই তত্ত্বটাকে বলা হয় হচ্ছে আধুনিক কোষ তত্ত্ব। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা বলতে পারি, এই যে আলোচনাটুকু হলো সেখান থেকে আমরা কি বলতে পারি? কোষ কাকে বলে আমরা বলতে পারি। আমরা দেখলাম যে কোষ পর্দা, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। এই যে আমি একটু আগে আঁকলাম, এই যে কোষ পর্দা, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দিয়ে তৈরি জীবের গঠনগত আর কার্যগত একককে বলা হচ্ছে কোষ। আমরা একটু আগে দেখলাম এটা, এই যে এটা কোষের ছবি, এরকম দেখতে হয়। এই যে এটা হচ্ছে কোষ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে কোষ। এরপরে আমরা দেখছি যে প্রোক্যারিওটিক কোষ। এবার হচ্ছে কোষ কত প্রকারের? দু প্রকারের। আমরা কিসের উপর ভিত্তি করছি? এই যে নিউক্লিয়াসটা, এটা কিরকম তার উপর ভিত্তি করে আমরা কোষকে দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াসকে, একদম সুগঠিত নিউক্লিয়াসের যা যা স্ট্রাকচার থাকে, যা যা অংশ থাকে সব ঠিকঠাক ভাবে রয়েছে, নাকি না কিছুটা একটু অনুন্নত টাইপের, তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে কোষকে দুভাগে ভাগ করছি। তাহলে এটা কিসের উপর ভিত্তি করছে? না নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের প্রকৃতির উপর ভিত্তি করে হচ্ছে, এটা হচ্ছে প্রোক্যারিওটিক, এটা ইউক্যারিওটিক।
প্রো কথাটার মানে কি? এই প্রো শব্দটা কোথা থেকে এসছে? প্রো কথাটার মানে হচ্ছে প্রিমিটিভ বা বিফোর, প্রিমিটিভ বা পুরনো, প্রিমিটিভ বা পুরনো। আর এই ক্যারিও এইখান থেকে এসছে হচ্ছে ক্যারিওটিক থেকে হচ্ছে ক্যারিয়ন। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস। এখানেও তাই, ইউ আর হচ্ছে ক্যারিওটিক। ইউ কথাটা কি? ইউটা হচ্ছে ট্রু বা প্রকৃত বা সুগঠিত নিউক্লিয়াস, আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? প্রোক্যারিওটিক আমরা কি বলতে পারি? যে সুগঠিত নিউক্লিয়াস নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই। আর এটাতে আমরা কি বলতে পারছি? ইউক্যারিওটিকে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত। এবার আমাকে বলো যে প্রোক্যারিওট আর ইউক্যারিওটিকের উদাহরণ কি? তোমরা ছোটবেলায় পড়েছো সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত, তোমরা ছোটবেলায় পড়েছো উদাহরণগুলো কি কি বলো? প্রোক্যারিওটিক হচ্ছে যারা একটু পুরনো এককোষী যে ধরনের প্রাণী, তাদের মধ্যে আমরা সাধারণত এই প্রোক্যারিওটিক কোষটা দেখতে পাই। এর উদাহরণ কি কি হবে বলো? এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। আরেকটা কি? নীলাভ সবুজ শৈবাল, এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। আর কি হবে? মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা। আর হচ্ছে ইউক্যারিওটিক উদাহরণ কি হবে? উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, এই সমস্ত হচ্ছে ইউক্যারিওটিক কোষের উদাহরণ। আর আমরা কি লিখতে পারি? প্রোটিস্টা, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের উদাহরণ। এবার আমরা এখানে বললাম যে সুগঠিত নিউক্লিয়াস এখানে নেই, এখানে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত। কিন্তু এই দু ধরনের কোষের মধ্যে আমরা কিছু কমন বৈশিষ্ট্যও দেখতে পাই, যেটা এই দু ধরনের কোষেই দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? সাধারণ কিছু বৈশিষ্ট্য, সাধারণ কিছু বৈশিষ্ট্য যেটা হচ্ছে দু ধরনের কোষেই দেখা যায়। কি কি দেখা যায়? আমরা পড়েছি একটা হচ্ছে রাইবোসোম, রাইবোসোম দেখা যায়, প্লাজমা মেমব্রেন দেখা যায়, প্লাজমা মেমব্রেন। আর একটা হচ্ছে কি? রাইবোসোম। এবার রাইবোসোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষে 70S থাকে, ইউক্যারিওটিক কোষে 80S থাকে, কিন্তু থাকে তো দুটোতেই রাইবোসোম রয়েছে। ঠিক আছে, দেখা যাচ্ছে এটাতে 70S রয়েছে, ইউক্যারিওটিক কোষ হচ্ছে 80S রয়েছে। আর কি রয়েছে আমরা দেখতে পাই? সাইটোপ্লাজম। কোষের যাবতীয় জৈবনিক কাজকর্ম সমস্তই হচ্ছে সাইটোপ্লাজমে সংঘটিত হয়। যাবতীয় কিছু, একটা কোষের যাবতীয় সমস্ত কার্য হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যেই ঘটে। ঠিক আছে, এটা দেখে নাও। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু কোষের সাইজটা সম্পর্কে জানা রয়েছে। এটা বিভিন্ন সেলের সাইজ ভ্যারি করে, সব সেল তো সমান দেখতে না, এক একটা কোষ এক এক রকম দেখতে হয়, আকারে পার্থক্য আছে। মাইক্রোপ্লাজম হচ্ছে 0.3 মাইক্রোমিটার, এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট সেল বা ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। এরপরে কি দেখতে পাচ্ছি? লংগেস্ট সেল, এটা কি? নার্ভ কোষ। লার্জেস্ট সেল কি? অস্টিচিডেল। এগুলো একদম মুখস্থ করতে হবে, এগুলো ম্যাচ মেকিং আসে, মানে হচ্ছে যে এ বি সি ডি দিয়ে তোমাকে চারটে এদিকে চারটে দিকে দেবে, ম্যাচ মেকিং করবে। এরপরে কি আছে? এভারেজ সাইজ অফ ব্যাকটেরিয়া 3 থেকে 5 মাইক্রোমিটার, এভারেজ সাইজ অফ আরবিসি 7 মাইক্রোমিটার, এটা ব্যাচ। পিপিএল হচ্ছে 1 থেকে 2 মাইক্রোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে যে পিপিএল হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এবার দেখো এখানে আমরা বলেছি স্মলেস্ট সেল কি? সব থেকে ক্ষুদ্রতম মাইক্রোপ্লাজমা। এবার এখানে দেখতে পাচ্ছি পিপিএল 0.1 মাইক্রোমিটার। এবার প্রশ্ন আসতে বলতেই পারো তোমরা যে এখানে তো যদি স্মলেস্ট সেল মাইক্রোপ্লাজমা হয়, তাহলে এটা থেকেও তো এটা ছোট পিপিএল, এটা 0.1 মাইক্রোমিটার, তাহলে এটা কেন হচ্ছে? কারণ পিপিএল হচ্ছে ওয়ান টাইপ অফ মাইক্রোপ্লাজমা,
এটা হচ্ছে এক ধরনের মাইক্রোপ্লাজমা। এই পিপিএল এর ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট। পিপিএল এর ফুল ফর্ম কি? পিপিএল প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। ভাইরাসের হচ্ছে 0.02 থেকে 0.2 মাইক্রোমিটার, আর ইউক্যারিওটিকের হচ্ছে 10 থেকে 20 মাইক্রোমিটার। আচ্ছা, এখানে দেখো দেওয়া রয়েছে কোষের আকার। এটা বলতে কি বোঝায়? এক একটা কোষ এক এক রকম দেখতে। আমরা একটু কি দেখেছি, কোষের সাইজ মাপ আলাদা। এখানে কি দেখছি, কোষটা দেখতে কিরকম, কোনটা গোলাকার, কোনটা ডিম্বাকার, কোনটা দণ্ডাকার, এক একটা এক এক রকম দেখতে হয়। এখানে দেখো পৃথিবীতে অনেক ধরনের কোষ আছে, সবকটা ইম্পর্টেন্ট নয়। এখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেটা তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আরবিসি। আরবিসি কিরকম হয়? এটা হচ্ছে গোলাকার। আরবিসি কিরকম দেখতে হয়? এটা হচ্ছে গোলাকার এবং বাইকনকেভ। গোলাকার কিরকম হয়? যেরকম এরকম গোলাকার দেখতে আরবিসি। এরপরে হচ্ছে ডাব্লিউবিসি। এটা কিরকম দেখতে হয়? এটা হচ্ছে অ্যামিবয়েড শেপ। অ্যামিবয়েড। এটা কিরকম দেখতে হয়? এই যে এরকম এরকম দেখতে হয়। এরপর হচ্ছে কলামনার এপিথেলিয়াল কোষ। নামেই রয়েছে কলামনার এপিথেলিয়াল, তাহলে কি কলামের মতো দেখতে হয়। এটা কিরকম? ভিত্তি পর্দা থাকে, তোমরা এটা পড়েছো আগের চ্যাপ্টারে, যে এপিথেলিয়াল সেল কিরকম দেখতে হয়। এই যে কলামনার এপিথেলিয়াল সেল এরকম। এরপরটা হচ্ছে নার্ভ সেল। নার্ভ সেল কিরকম হয়? এটা হচ্ছে শাখাযুক্ত এবং লম্বা লম্বা। এটা কিরকম? এটা হচ্ছে শাখা। এটা দেখো কলামনারটা কলামের মতো দেখতে, এটা একটা ভিত্তি পর্দা আছে। ওটা হচ্ছে নার্ভ কোষ। ওটা হচ্ছে শাখাযুক্ত এবং লম্বা। কিরকম দেখতে হয়? এরকম, বিভিন্ন ব্রাঞ্চ থাকতে পারে। এটা হচ্ছে। এরপর হচ্ছে ট্রাকিট। ট্রাকিট কিরকম? ট্রাকিট আমরা কোথায় দেখতে পাই? উদ্ভিদ কোষ একটা ট্রাকি আমরা পড়েছি এগুলো। এটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ কোষ, ঠিক আছে? এটা কিরকম দেখতে হয়? এটা হয় হচ্ছে ইলংগেটেড বা লম্বা। এটা কিরকম দেখতে হয়? এরকম টাইপের দেখতে হয় কোষটা। এটা হচ্ছে ট্রাকিট। যদি এটা এই যে এরকম হয়, এটা হচ্ছে ট্রাকিট। এটা হচ্ছে লম্বা পেপার, ঠিক আছে? এরপর হচ্ছে মেসোফিল কোষ। মেসোফিল কোষ কোথায় থাকে? এটা আমরা জানি পাতায় থাকে। পাতাতে উপস্থিত থাকে, উদ্ভিদের পাতায় হচ্ছে মেসোফিল কোষ, ঠিক আছে? এটা কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। এটা হচ্ছে মেসোফিল কোষ। তোমাদের এখান থেকে কিরকম প্রশ্ন আসে? ম্যাচ মেকিং দিয়ে দেয়। এখানে দিয়ে দেবে আরবিসি, ডাব্লিউবিসি, কলামনার এপিথেলিয়াল কোষ আর ধরো ট্রাকিট। আর এর পাশে দিয়ে দিল অ্যামিবয়েড, লম্বা, গোলাকার, বাইকনকেভ, এরকম দিয়ে দিল। তোমাদেরকে কোনটা এবিসিডি দিয়ে দেবে, তোমাদেরকে বলতে হবে কোনটার সাথে কোনটা, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার আমরা একটা একটা কোষ সম্পর্কে কি কি বললাম। কোষের দু প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা ইউক্যারিওটিক কোষ। এবার আমরা এই দু ধরনের কোষ সম্পর্কে ডিটেলসে পড়বো। প্রোক্যারিওটিক কোষের আগে আমরা উদাহরণ দেখে নিয়েছি, ইউক্যারিওটিক কোষের উদাহরণ দেখে নিয়েছি। এবার হচ্ছে কি ডিটেলসে আমরা পড়বো। প্রোক্যারিওটিক কোষ কি? স্ট্রাকচারটা দেখো। প্রোক্যারিওটিক কোষ হচ্ছে এরকম দেখতে হয়, ঠিক আছে? প্রোক্যারিওটিক কোষে হচ্ছে এরকম স্ট্রাকচারটা দেখতে হয়। এখানে দেখো বাইরে লেয়ার রয়েছে কিছু। একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, একটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর, আর থার্ড লেয়ারটাকে বলা হচ্ছে প্লাজমা পর্দা, ঠিক আছে? এই তিনটেকে একসাথে, গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর আর প্লাজমা পর্দা, এই তিনটিকে একসাথে আমরা নাম দিয়েছি হচ্ছে সেল এনভেলপ। এই তিনটিকে একসাথে বলা হয় হচ্ছে সেল এনভেলপ। এগুলো সম্পর্কে আমরা আবার ডিটেইলসে পড়বো। প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেইলসে পড়বো, প্রত্যেকটা কোষ সংজ্ঞানু সম্পর্কে। কিন্তু একটা বৈশিষ্ট্য প্রোক্যারিওটিক কোষের, এটা একটা সংক্ষেপে দেওয়া হলো। প্রত্যেকটা সম্পর্কে আমরা আবার ডিটেইলসে পড়বো। দেখো এটা হচ্ছে
গ্লাইকোপ্যালেক্স, এটা কোষ প্রাচীর, প্লাজমা পর্দা। এর ভেতরে একটা কি রয়েছে, একটা দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ রয়েছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে জেনোকোষ বা জেনোফোরও বলা হয়, ঠিক আছে। আমাদের যে নিউক্লিয়াস সেটা কোথায় থাকে, আমাদের যে নিউক্লিয়াস, আমাদের শরীরে যে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে ডিএনএ থাকে, কিন্তু এদের যে ডিএনএটা সেটা আমাদের যে ডিএনএ সেটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু এদের যে ডিএনএ সেটা দেখো এই প্রোটোপ্লাজমের মধ্যেই রয়েছে, ঠিক আছে। এখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা কি বলবো, এটাকে প্লাজমিড। এটা হচ্ছে প্লাজমিড, এটা একটা এক্সট্রা ডিএনএ। এটা কিছু কিছু ব্যাকটেরিয়া কোষে প্লাজমিডটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে যে এক্সট্রা ডিএনএ, ঠিক আছে। এরপর আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে কি বলবো, এটা হচ্ছে পলিজোম, উপরে লিখছি, এটা হচ্ছে পলিজোম বা পলিরাইবোজোম। এটা কি দিয়ে তৈরি, এমআরএনএ, এটা কি দিয়ে তৈরি, এমআরএনএ প্লাস হচ্ছে রাইবোজোম, এমআরএনএ প্লাস রাইবোজোম। আমরা কি জানি, আরএনএ 3 ধরনের হয়, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। তার মধ্যে এটা হচ্ছে এমআরএনএ আর হচ্ছে রাইবোজোম, এই দুটোকে একসাথে বলা হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম। আর ভেতরের যে অংশটা রয়েছে সেটা কি রয়েছে, তরল, যেটা একটা থকথকে জেলির মতো অংশ, সেটাকে আমরা বলছি হচ্ছে সাইটোপ্লাজম। এই অংশটাকে বলা হচ্ছে যে সাইটোপ্লাজম। এবার দেখো এখানে একটা স্ট্রাকচার দেখতে পাবে, যেটা হচ্ছে প্লাজমা পর্দা ভাঁজ হয়ে রয়েছে, এ দেখো ভাঁজ হয়ে রয়েছে, এই জাতীয় অংশটাকে বলা হচ্ছে মেসোজোম। কি বলা হচ্ছে, মেসোজোম। এখানে আমরা কিছু অংশ দেখতে পাই, এটাকে বলা হচ্ছে অর্গাস্টিক বডিজ। এটা হচ্ছে অর্গাস্টিক বডিজ, এটা হচ্ছে অর্গাস্টিক বডি। এবার দেখো প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো রয়েছে। কোষ প্রাচীর, আমরা দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীর, এটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি হয় বা মিউকোপেপটাইড দিয়ে তৈরি হয়। এরপরে কি রয়েছে, যে দ্বিচক্রিত চক্রাকার ডিএনএ, এটা কি সাইটোপ্লাজমের মধ্যে উপস্থিত, আর এটাকে বলা হচ্ছে জেনোফোর বা জেনোকোষ। এটা হচ্ছে নগ্ন প্রকৃতির হয়, না আমরা কি বললাম, আমাদের ডিএনএটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে, কিন্তু ওদের ডিএনএটা কি একদম পুরো সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে। আর এর মধ্যে কি হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন প্রোটিন কি কাজ করে, হিস্টোন প্রোটিন হচ্ছে আমাদের ডিএনএ, আমাদের যেসব ডিএনএ আমাদের দেহে, সেগুলোতে হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিন কি কাজ করে, ডিএনএ প্যাকেজিং এ সাহায্য করে। এবার ডিএনএ প্যাকেজিং কি, আচ্ছা আমাদের কোষ তো ছোট, কিন্তু ডিএনএ যদি আমরা খুলি, ডিএনএ কোষের থেকে ডিএনএ সাইজটা অনেকটা বড়। এবার অত ছোট কোষে অত বড় ডিএনএ কি করে থাকছে, তাই না, নিশ্চয়ই কিছু মোল্ড করে কিছু ভাবে হয়ে থাকছে। সেই পদ্ধতিটা, যেটা হচ্ছে অত বড় ডিএনএ কুণ্ডলিকিত পাকিয়ে ছোট হয়ে রয়েছে ছোট কোষের মধ্যে, সেটাকে বলা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। হিস্টোন প্রোটিন কি করে, এই যে হিস্টোন প্রোটিন হচ্ছে ডিএনএ প্যাকেজিং এ সাহায্য করে। এই যে হিস্টোন প্রোটিন কি করে, এটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং এ সাহায্য করছে। এবার ব্যাকটেরিয়ার কোষ আমরা জানি কি এককোষী কোষ, যেহেতু প্রোক্যারিওটিক কোষ, তাই ওর দেহে অত বড় ডিএনএ দরকারও নেই, বা অত বেশি হচ্ছে যে অত বেশি জায়গাও দরকার নেই ডিএনএর জন্য, যে অত বড় আমাদের দেহে ডিএনএ থাকে, ওর দেহে অত বড় ডিএনএ দরকারও নেই, আর এত কিছু ঝুটঝামেলার দরকারও নেই, সেই জন্য ওর ডিএনএ একদম সহজ সরল ভাবে রয়েছে। এটা হচ্ছে যে দ্বিচক্রী চক্রাকার ডিএনএ, এটাকে যার জন্য বলা হচ্ছে জেনোকোষ বা জেনোফোর। এরপরে কি বলেছে, নিউক্লিয়াস সুগঠিত নয়, যেটা প্রোক্যারিওটিক কোষের মেইন বৈশিষ্ট্য, আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত নয়। আর কি রয়েছে, কোষের পর্দাবিহীন কোষাঙ্গন রয়েছে। এই যে কোষটাতে এখানে হচ্ছে একটাই কোষাঙ্গন রয়েছে, যেটা হচ্ছে রাইবোজোম, যেটা হচ্ছে পর্দাবিহীন। এই যে আমরা দেখতে পাচ্ছি রাইবোজোম, আরো রাইবোজোম থাকে, এমআরএনএ এর সাথে যুক্ত হয়ে রয়েছে। আর কি হচ্ছে, কোনো পর্দাযুক্ত কোষ অঙ্গাণু থাকে না এখানে। আমাদের দেহে আমরা জানি কি পর্দা যদি সমস্ত কোষ অঙ্গাণুগুলোর বাইরে একটা লেয়ার থাকে, এখানে কোনো পর্দা নেই। আর এটা কি রয়েছে, প্লাজমিড উপস্থিত, এই যে বললাম এটা প্লাজমিড হচ্ছে উপস্থিত, দেখে নাও। এখানে আমরা দেখতে
পাচ্ছি কি আরেকটা স্ট্রাকচার যেটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কি মেসোজোম, আরেকটা স্ট্রাকচার। এটা কি দেখো, কোষ পর্দাগুলো, এই যে কোষ, এই যে কি বলে প্লাজমা পর্দা, প্লাজমা পর্দাগুলো ভাঁজ হয়ে কি তৈরি করেছে, মেসোজোম তৈরি করেছে। এটা হচ্ছে প্লাজমা পর্দা। প্লাজমা পর্দা কি করেছে, ভাঁজ হয়ে গিয়ে মেসোজোম তৈরি করেছে। এটা কি করে আমাদের দেহে, আমরা জানি মাইটোকন্ড্রিয়া শ্বসনে সাহায্য করে, আমাদের সমস্ত শ্বসন কার্য কোথায়, মাইটোকন্ড্রিয়ায়, টিসিএ সাইকেল, কেপ সাইকেল, এগুলো কোথায়, মাইটোকন্ড্রিয়ায়। কিন্তু ব্যাকটেরিয়ার দেহে, তাদের দেহে তো কোথাও মাইটোকন্ড্রিয়া নেই, তাদের দেহে এই মেসোজোম হচ্ছে কি করে, মাইটোকন্ড্রিয়ার কাজটা করে। ঠিক আছে, তাহলে কি এটা দেখে নাও একটু। দেখো, ইউক্যারিওটিক কোষে, বললাম ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার ন্যায় কাজ করে। ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার ন্যায় কাজ করে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়ার ন্যায় কাজ করে কোন অঙ্গাণু? এখানে বিভিন্ন অপশন দেবে, জেনোকোষ, মেসোজোম, প্লাজমিড, কোষ প্রাচীর। তাহলে উত্তর কি হবে, মেসোজোম। ঠিক আছে, দেখ এরপরে আমরা আরো কিছু অংশ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফ্লাজেলা। যেটা এটা হচ্ছে ফ্লাজেলা। আমরা সবাই জানি ফ্লাজেলা কি কাজে লাগে, গমনাঙ্গ, গমনে সাহায্য করে। ফ্লাজেলা কি কাজে লাগে, গমনে সাহায্য করে। আর কি হচ্ছে ফিমরি। ফিমরি কি কাজ করে, ব্যাকটেরিয়াকে কোথাও দৃঢ়ভাবে আটকাতে সাহায্য করে। ব্যাকটেরিয়া কারো কোষে বসছে, আমরা জানি যে ব্যাকটেরিয়া কোথাও থাকে, কোথাও দৃঢ়ভাবে ব্যাকটেরিয়াকে আটকাতে সাহায্য করে হচ্ছে ফিমরি। তাই লিখে দিই, দৃঢ়ভাবে আটকে থাকতে সাহায্য করে হচ্ছে ফিমরি। দৃঢ়ভাবে আটকে থাকতে সাহায্য করে। আরেকটা কি রয়েছে, পিলি। এই বড় বড় গুলো দেখো হচ্ছে ফ্লাজেলা, বড় হয় এগুলো দেখতে। আর পিলি কি, এই যে ছোট ছোট যে স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে পিলি। এই যে ছোট যে স্ট্রাকচার গুলো, ছোট ছোট গুলো, বড় গুলো হচ্ছে ফ্লাজেলা, আর ছোট ছোট গুলো হচ্ছে পিলি। পিলি কি কাজ করে, পিলি হচ্ছে ব্যাকটেরিয়া যৌন জননে সাহায্য করে। পরের দিকে পাবে যৌন জনন, কি কি ভাবে রয়েছে, কনজুগেশন, যৌন জননে সাহায্য করে, কনজুগেশন নালী তৈরি হয়, এগুলো পরে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে যৌন জননে সাহায্য করে। এবার দেখো প্রত্যেকটা স্তর সম্পর্কে আমরা ডিসক্রাইব করব আস্তে আস্তে। ঠিক আছে, প্রথম অংশটা কি রয়েছে, সেল এনভেলপ। এটা কি কি দিয়ে তৈরি, তিনটে অংশ দিয়ে, গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর আর প্লাজমা পর্দা। এই তিনটে স্তর দিয়ে তৈরি হচ্ছে সেল এনভেলপ। তাহলে আমরা লিখে নিই, সেল এনভেলপ এটা কি কি দিয়ে তৈরি আমরা দেখলাম। একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর, আর একটা হচ্ছে প্লাজমা পর্দা। এই তিনটে দিয়ে তৈরি হচ্ছে সেল এনভেলপ। এবার হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটা আমরা কি দেখছি দেখো, একদম বাইরের অংশটাই, যে এই বাইরের অংশটার নাম হচ্ছে কি, গ্লাইকোক্যালিক্স। এটা একদম বাইরের অংশ। এটা কি করে, ব্যাকটেরিয়ার প্রোটেকশনে, আত্মরক্ষায় সাহায্য করে। আর এটা কি দিয়ে তৈরি হয়, এই স্ট্রাকচারটা এটা কি দিয়ে তৈরি হয়, দেখা গেছে এটা মিউকাস আর পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এবার আমরা মিউকাস জানি থকথকে আঠালো টাইপের, মিউকাস আর পলিস্যাকারাইড এই জিনিস দিয়ে তৈরি হওয়ার জন্য কোথাও সহজে কি লেগে থাকতে পারে। মিউকাস আমরা জানি আঠালো চ্যাটচ্যাটে পদার্থ, তাই জন্য কোথাও ব্যাকটেরিয়া যদি এটা দিয়ে তৈরি হয়, ওর বাইরের স্তরটা কোথাও গিয়ে সহজে লেগে থাকতে পারছে। তাহলে এটা কি মিউকাস আর পলিস্যাকারাইড দিয়ে তৈরি হওয়ার জন্য কি হয়, এটা এই জন্য গ্লাইকোক্যালিক্স অ্যাডহেসিভ প্রপার্টি দেখায়। অ্যাডহেসিভ প্রপার্টি বা কোথায় যে লেগে থাকছে ব্যাকটেরিয়া, এটাকে বলা হচ্ছে অ্যাডহেসিভ প্রপার্টি। তাহলে তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসবে
যে অ্যাডহেসিভ প্রপার্টির জন্য ব্যাকটেরিয়ার কে দায়ী, তখন উত্তর কি হবে? অপশন থাকবে কি গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর, প্লাজমা পর্দা, জেনোকোষ। উত্তর কি হবে? গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে। আচ্ছা, এই গ্লাইকোক্যালিক্স যে লেয়ারটা, এটা দেখা গেছে দুভাগে বিভক্ত, দু ধরনের হয়, দুভাগে বিভক্ত না, দু ধরনের হয়। একটা হচ্ছে স্লাইম স্তর, একটা হচ্ছে ক্যাপসুল স্তর। ঠিক আছে। স্লাইম স্তরটা কি? স্লাইম স্তর হচ্ছে যেটা হচ্ছে লুজ কভারিং, মানে কিছু কোষ একদম আলগা আলগা ভাবে রয়েছে, ব্যাকটেরিয়ার গায়ে কিছু কোষ এরকম নরমাল আলগা আলগা ভাবে রয়েছে, সেটা হচ্ছে স্লাইম স্তর। আর ক্যাপসুল স্তর কি হয়? একদম টাইট কভারিং এ রয়েছে। যেসব ব্যাকটেরিয়ার ক্যাপসুল স্তর থাকে তারা সংক্রামক প্রকৃতির হয়। কেন হয়? দেখো, ধরো আমরা কি জানি আমাদের শরীরে হচ্ছে কি রয়েছে, আমাদের শরীরে প্রেজেন্ট থাকে হচ্ছে WBC। সেটা কি হয়? আমাদের শরীরে যদি বাইরে থেকে কোনো জিনিস আসে যেটা আমাদের জন্য ক্ষতিকারক, ওকে আক্রমণ করে মেরে ফেলে। ঠিক আছে। এবার মনে করো যে কোনো জিনিস ঢুকলো যে একটা RBC চিনতেই পারলো না, বুঝতেই পারলো না যে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। কি করে হয় সেটা? এই ক্যাপসুল স্তর যেসব ব্যাকটেরিয়া দেহে থাকে তারা হচ্ছে এই ক্যাপসুল স্তরের মধ্যে নিজেকে ঢুকিয়ে রাখে, তার জন্য মানে চিনতেই পারে না ওরা, তাই জন্য ওকে মারতেও পারে না। এই কারণে তারপরে তো ও ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ঢোকে আর নিজের কাজকর্মগুলো ক্ষতিকর যে কাজকর্মগুলো সমস্ত করে। ঠিক আছে। এই কারণে হচ্ছে WBC ওদেরকে চিনতে পারে না, তাই জন্য ক্যাপসুল স্তর যেসব ব্যাকটেরিয়াদের থাকে তারা হচ্ছে কি হয়? সংক্রামক প্রকৃতির হয়। দেখে নাও এটা টোটালটা। এর পরের স্ট্রাকচারটা আমরা কি দেখবো? আগেরটা আমরা কি দেখলাম? গ্লাইকোক্যালিক্স। সেল এনভেলপে তিনটে স্ট্রাকচার, তিনটে ভাগে বিভক্ত, একটা গ্লাইকোক্যালিক্স, একটা কোষ প্রাচীর, আর একটা হচ্ছে প্লাজমা পর্দা। এর আগেরটা আমরা কি দেখেছিলাম? গ্লাইকোক্যালিক্স সম্পর্কে। এখন আমরা কি দেখবো? কোষ প্রাচীর, পরের যে স্তরটা। তাহলে কোষ প্রাচীরটা কি? গ্লাইকোক্যালিক্সের পরের স্তর হচ্ছে, পরের প্রাচীরটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি করে? কোষকে আকার আকৃতি প্রদান করে। আর কি করে? কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। কিভাবে? যাতে সেলটা বাস্ট হয়ে না যায়, একদম ফেটে না যায়, সেটা প্রদান করে। তাহলে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। এটা কি দিয়ে তৈরি? দেখো, পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। এবার দেখো পেপটাইডোগ্লাইকানটা কি জিনিসটা, কি তাই না? পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি, ওটা কি জিনিস? পেপটাইডোগ্লাইকান হচ্ছে, দেখো এখানে দুটো ভাগে বিভক্ত, একটা পেপটাইড আরেকটা হচ্ছে গ্লাইকান। একটা পেপটাইড, একটা হচ্ছে গ্লাইকান, দুটো ভাগে রয়েছে। এবার এই পেপটাইডটা, এই গ্লাইকানটা কি? এটা হচ্ছে সুগার। আর এই পেপটাইডটা কি? পেপটাইডটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, দেখো। আর এই প্রোটিনটা কি? এটা হচ্ছে পলিমার অফ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের যে পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। আর গ্লাইকেনটা কি? সুগার। এটা আবার দু ধরনের, একটা হচ্ছে ন্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে স্টার দিয়ে দিলাম। একটা হচ্ছে ন্যাম, এটার নাম কি? ন্যাগ আর ন্যাম। ন্যাগের নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন। আর ন্যামের নাম কি? এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। একদম মুখস্থ করে নেবে, এখানে ক্লাসে বসেই মুখস্থ করে নেবে। এন অ্যাসিটাইল গ্লুকোসামিন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। সুগার হচ্ছে এই দু ধরনের এখানে পাওয়া যায়, তার জন্য নাম হচ্ছে কি? পেপটাইডোগ্লাইকান। একসাথে বলা হয় পেপটাইডোগ্লাইকান নির্মিত। আচ্ছা, এখানে এক ধরনের প্রশ্ন আসে যেখানে এখানে নিচে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেয়, তার মধ্যে কোনটাতে কোষ প্রাচীর থাকে না। মাইক্রোপ্লাজমাতে হচ্ছে কোষ প্রাচীর থাকছে না। ঠিক আছে। এবার আমরা জানি অ্যান্টিবায়োটিকের সাধারণ কমন অ্যান্টিবায়োটিক বলতে আমরা কি বুঝি? পেনিসিলিন। পেনিসিলিন হচ্ছে সেই ধরনের ব্যাকটেরিয়াকে ওপর আক্রমণ করতে পারে যার মধ্যে হচ্ছে এই কোষ প্রাচীর স্তরটা রয়েছে, কোষ প্রাচীর লেয়ারটা রয়েছে, তার উপর কি পেনিসিলিন ওর উপর কাজ করতে পারে। মাইক্রোপ্লাজমাতে কোষ প্রাচীর নেই,
তার মানে পেনিসিলিন মাইক্রোপ্লাজমার উপর কোনো রকম কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা কি বলবো, এটা ইনসেনসিটিভ টু পেনিসিলিন। ইনসেনসিটিভ টু পেনিসিলিন, পেনিসিলিন এর কোনো কাজ করতে পারে না এর উপরে। ইনসেনসিটিভ টু পেনিসিলিন। insensitive to penicillin. এখানে দেখো, এখান থেকে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা হচ্ছে, এটা প্রথম এই ভাগটা করেছিলেন গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বিজ্ঞানীর নাম কি? ওনার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রাম। বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম। উনি ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করেছিলেন। কিসের উপর ভিত্তি করে? কোষ প্রাচীরের উপর ভিত্তি করে। এটা আমরা পরে বুঝতে পারবো। এর আগে আমরা একটা পদ্ধতি দেখে নিই, সেটা হচ্ছে গ্রাম স্কেলিং পদ্ধতি। এই পদ্ধতিতে কি বলা হয়েছে? আমরা কোনো ব্যাকটেরিয়াকে স্টেইন করব। যখন আমরা মাইক্রোস্কোপের তলায় দেখব, কি দেখব? স্টেইন করে দেখব। কারণ কি, ব্যাকটেরিয়া তো আমরা যদি সাদা জিনিস মাইক্রোস্কোপের তলায় দেখি, সাদা বলতে কি কালারলেস, তো আমরা বর্ণহীন ব্যাকটেরিয়াকে দেখতে পাবো না। তার জন্য আমরা আমাদের সুবিধার জন্য কি করি, ওটাকে কিছু স্টেইনিং করে নিই, কিছু কালার অ্যাড করে নিই, যাতে আমরা কি স্টেইনের মাধ্যমে, স্টেইনিং এর মাধ্যমে যাতে আমরা সেটাকে সহজেই দেখতে পারি। এখানে কি বলেছে? ব্যাকটেরিয়াল স্মিয়ার। এটা কি জিনিস? যখন দুধের মধ্যে আমরা জানি ব্যাকটেরিয়া থাকে, ল্যাক্টোব্যাসিলাস, আমরা ওই দুধের মধ্যে ওই স্লাইডটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিপ করে নেব। তাহলে একটা স্মিয়ার হয়ে যাচ্ছে। আমরা সবাই দেখেছি যে প্র্যাকটিক্যাল ক্লাসে স্লাইড, সেটাকে হচ্ছে ওই দুধের মধ্যে ডিপ করে নেব। তাহলে কি স্লাইডটাকে, ওর মধ্যে একটা পাতলা আবরণ চলে আসবে, পাতলা লেয়ার চলে আসবে। সেটাকে, ওটাকে আমরা কি করবো, এয়ার ড্রাই, বাতাসে একটু শুকিয়ে নেব। এই যে এয়ার ড্রাই করবো স্লাইডটাকে। এরপরে শুকানোর পরে আমরা ওখানে কিছু স্টেইন অ্যাড করবো, যাতে ওটা কালার নেয়। কিনা, এটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা স্টেইনিং করবো। ঠিক আছে। এরপর আমরা অতিরিক্ত যে স্টেইনটা, ওটা ধুয়ে নেব। তাহলে পুরোটাই কালারফুল আসবে, আমরা কিছু দেখতে পাবো না। এরপর আমরা কি করবো, মডার্ন দ্বারা স্টেইনিং। এই মডার্নটা কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কি, যাতে আমরা যে ডাইটা ইউজ করেছি ক্রিস্টাল ভায়োলেট, বা এই জিনিসটা যেন ওরকমই থাকে, যেটা যেখানে রয়েছে, কোষটা যেরকম অবস্থায় রয়েছে সেটা যেন সেখানে স্থির থাকে, সেটা হচ্ছে মডার্ন। মডার্ন দ্বারা আমরা স্টেইন করবো, তারপরে সেটাকে আমরা অ্যালকোহলে ওয়াশ করে নেবো, একবার জাস্ট ডিপ করে তুলে নেবো। এটা হচ্ছে অ্যালকোহল দ্বারা ওয়াশ। এরপরে আমরা সেটাকে মাইক্রোস্কোপের তলায় দেখবো। তার উপর ভিত্তি করে, ওটা যে ওয়াশ করার পর যে কালারটা মাইক্রোস্কোপের নিচে আমরা দেখবো, তার উপর ভিত্তি করে আমরা এটাকে নাম দিয়েছি। যে ব্যাকটেরিয়াগুলোর রং হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট, যেহেতু এখানে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা স্টেইন করেছে, তাই ক্রিস্টাল ভায়োলেট রঙই দেখতে পাবো, সেটা হচ্ছে গ্রাম পজিটিভ। আর যে ব্যাকটেরিয়াগুলো দেখবো যে বর্ণহীন, মানে ক্রিস্টাল ভায়োলেট রংটা ধুয়ে গেছে, সেটা হচ্ছে, সেজন্যই আমরা বর্ণহীন দেখতে পাচ্ছি। ক্রিস্টাল ভায়োলেটটা নেই, সেই জন্য ব্যাকটেরিয়ার কালারটা আসছে বর্ণহীন দেখতে পাবো। সেটাকে আমরা কি করবো, স্যাফরানিন দ্বারা আমরা স্টেইন করে নেবো। তোমরা সবাই দেখবে ল্যাবে থাকে স্যাফরানিন। তাহলে আমরা কি দেখবো, গোলাপি বা পিঙ্ক কালারে দেখতে পাবো। সেই ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, সবাই দেখে নাও একটু এটা।